ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। পেজ নাম্বার 184, ক্লাস 10 অঙ্ক চ্যাপ্টার 12 অর্থাৎ কোষে দেখি 12। এর আগের ভিডিওতে আমি 1 থেকে 14 পর্যন্ত করে দিয়েছি, অবশ্যই দেখে নিও। এই ভিডিওতে দেখো 15, তারপরে দেখো 15 এ বি, তারপরে রয়েছে সি এবং তার পাশাপাশি 16। এই যে অঙ্কগুলো রয়েছে এগুলো খুব সহজ প্রসেসে আমরা করব। প্রথমত 15 এ নাম্বারে দেখো বলেছে এমসিকিউ। এর 1 নাম্বার, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে। তার মানে এখানে দেখো ব্যাসার্ধ কিন্তু 2r বলে দিয়েছে, তাই না? তো নর্মালি আমরা যেটা ফর্মুলা আছে সেই ফর্মুলাতে বসাবো এবং 2r অর্থাৎ ব্যাসার্ধের জায়গায় 2r বসাবো, দেখবে একটা সুন্দর সলিউশন চলে আসবে। খুবই সহজ অঙ্ক এই চ্যাপ্টারের অঙ্কগুলো। ব্যাসার্ধ কত দেওয়া আছে লক্ষ্য করো, এটা সমান সমান 2r আছে। এইবার আমাদের নিরেট গোলকের আয়তন বলেছে, তো লিখবো নিরেট গোলকের আয়তন, এটা সমান সমান দেখো আমরা ফর্মুলা জানি যে 4/3 পাই হয়। আর আর কিউব বলতে দেখো এই যে 2r আছে, তো এটার কিউব করে দেবো আমরা, 2r এর কিউব। তাহলে দেখো 2 এর কিউব করলে কত আসছে, 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাই তো? তার মানে আমাদের আসছে 8.4/3 পাই আর কিউব আসছে। আচ্ছা, আমাদের কোশ্চেনে দেখো এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে দেখো 4 8 কত হচ্ছে 32, অর্থাৎ 32 হচ্ছে, পাই আর কিউব হবে ডিভাইডেড বাই হবে 3। তো অপশন নাম্বার এ দেখো আমাদের কিন্তু ম্যাচ করছে, অর্থাৎ অপশন নাম্বার এ হবে সঠিক। 32 পাই আর কিউব বাই 3 ঘন একক, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। বাস পাশে একটা অ্যান্সার লিখে দেবো। এই হয়ে গেল দেখো কমপ্লিট সলিউশন। সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো। আমি তারপরে 2 নম্বর করছি, বি নাম্বারটা। বি নম্বরে দেখো বলছে যে দুটি নিরেট গোলকের আয়তন অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত হবে। দেখো আয়তন বলতে আমরা কিউব জানি, তো এখানে 8 আছে, তাহলে নর্মাল এটা কিন্তু 1:2 চলে আসবে। এবং বক্রতলের যদি ক্ষেত্রফল বের করতে যাও তাহলে এই ক্ষেত্রে কিন্তু স্কোয়ার ফর্ম আসবে, অর্থাৎ 1:4 হয়ে যাবে সঠিক উত্তর। তো এটা কিন্তু আমরা ডাইরেক্ট মুখোমুখি সলভ করতে পারি। এবার চলো আমরা খাতায় করে ফেলি। আয়তনের অনুপাত তো প্রথম গোলকের ক্ষেত্রে দেখো আমরা লিখবো যে 4/3 পাই r1 এর কিউব দিলাম, আর দ্বিতীয় গোলকের ক্ষেত্রে দেখো 4/3 পাই r2 এর কিউব দেবো। এটাই কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া আছে, কি বলতো 1:8। এই দেখো 1:8 দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি 1/8। এবার উপর নিচে 4/3 পাই যেটা আছে কমন পার্ট কেটে দেবো, তাহলে এখান থেকে আমাদের দেখো r1/r2, এই লক্ষ্য করে এখানে কিউব আছে, কিউবটাকে কমন করে দিলাম, এটা সমান সমান কি আছে দেখো 1/8। 1/8কে কিন্তু আমরা 1/2 এর কিউব লিখতে পারি, কারণ কি বলতো 1/8 = 1/2 ডট 1/2 ডট 1/2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, অর্থাৎ এক্ষেত্রে আমরা 1/2 এর কিউব লিখতে পারি। এবার বোথ সাইডে দেখো কিউব আছে, কিউবটাকে যদি আমরা তুলে দেই আমাদের শুধুমাত্র পড়ে থাকবে কি r1/r2 পড়ে থাকবে, এটাই সমান সমান কি লিখবো 1/2 আমরা লিখে দিলাম। ওকে, এরপরে আমরা লিখবো যে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তো এটা কি হবে দেখো 4 পাই r1 স্কোয়ার ডিভাইডেড বাই হবে 4 পাই r2 স্কোয়ার, এটাই হয়। তো দেখো বোথ সাইডে আমাদের 4/4 পাই কমন পার্ট, তো আমরা কেটে দিতে পারি, তাহলে আমাদের r1/r2 থাকবে, এর স্কোয়ার হবে। এবার r1/r2 কি আছে 1/2, তাহলে লিখবো 1/2 এর স্কোয়ার। তাহলে দেখো 1/2 স্কোয়ার মানে কি উপরে হবে 1 আর 2 দুগুণ 4, তাহলে এটা হয়ে গেল, অর্থাৎ 1:4 হয়ে গেল আমাদের অ্যান্সার, তাই না? তাহলে এখানে অপশন নাম্বার দেখো বিতে আছে 1:4, অর্থাৎ অপশন নাম্বার বি হবে আমাদের সঠিক 1:4। এটাই হবে অ্যান্সার। একদম সোজা অঙ্ক, খুবই, আবার তার পাশাপাশি কিন্তু ইম্পর্টেন্টও রয়েছে, কারণ এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে প্রশ্ন হয়। আচ্ছা করে ফেলো, লাস্টের পার্ট এই যে আছে লিখে ফেলো। চলে আসছে আমি নেক্সট অঙ্ক 3 নাম্বার। দেখো বলেছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত। এবার নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল কি হয় 3 পাই r স্কোয়ার হয়, ওখানে r এর জায়গায় 7 বসিয়ে দেবো, বাস ক্যালকুলেশন কমপ্লিট। তো দেখো ব্যাসার্ধ যেটা আছে আর সেটা দেওয়া আছে সমান সমান 7 সেমি। ওকে, এবার লিখব নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, এটা হবে কি বলতো 3 পাই r স্কোয়ার। আচ্ছা, এই পার্টটা যদি আমরা বের করি তাহলে 3 লিখবো, পাই লিখবো, আর r মানে কি, r মানে আছে 7, তাহলে 7 স্কোয়ার 7 7টা কত হচ্ছে 49, অর্থাৎ 3 × 49 পাই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি
তাহলে আমাদের দেখো কি আসছে, দেখো 3 নং 27 7 হবে, আর 3 4 12, আর 2 হচ্ছে কত 14, 147 এত বর্গ একক আমাদের হয়ে যাবে, এত বর্গ সেমি, তাই না? অর্থাৎ এই ক্ষেত্রে অপশন নাম্বার দেখো 3-এ কত আছে, এই দেখো সি নাম্বার অপশন আছে 147 পাই বর্গ সেমি। তো লিখবো সি নাম্বার 147 পাই বর্গ সেমি। বাস কমপ্লিট হয়ে গেল সলিউশন। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলো। নেক্সট অঙ্কে যাই। 4 নম্বর, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে 16:9 হলে তাদের আয়তন অনুপাত কত হবে? তাহলে দেখো বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত যেটা আছে, তো প্রথমটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, নিরেট গোলক বলেছে, তাহলে আমরা লিখবো 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার, এটা সমান সমান আমাদের কত আছে 16 বাই আছে 19। তো উভয় পক্ষে দেখো আমরা যদি চিন্তা করি 4 পাই কেটে গেল, তাহলে আমাদের এখান থেকে বাদ দিলে আসবে দেখো r1 বাই r2 এর স্কোয়ার ইকুয়ালস টু লিখবো দেখো 4/3 এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে r1 বাই r2 সমান সমান 4/3 হয়ে গেল। এবার লিখবো আয়তনের অনুপাত সমান সমান দিয়ে কি লিখবো আমরা, দেখো 4/3 পাই r1 এর কিউব ডিভাইডেড বাই 4/3 পাই r2 এর কিউব। বাস দেখো উপর নিচে 4 পাই পার্টটা কমন, তাহলে আমাদের শুধুমাত্র এখানে থাকছে কি r1 বাই r2 থাকছে, এর কিউব থাকছে। এবার দেখো r1 বাই r2 ইকুয়ালস টু কত আছে 4/3, তাহলে লিখে দেবো 4/3 এর কিউব। এইবার দেখো 4 মানে কি 3টে 4 আসবে, নিচে 3টে 3 আসবে, তাহলে 4 4 কত হচ্ছে 16, 4 16 64 অর্থাৎ 64, নিচে আসবে 3 3 3 নং 27 27 অর্থাৎ 64 ইস্টু আসবে 27। এবার আসছি অপশন টেস্টে কোনটা মিলছে আমাদের, দেখো এখানে অপশন এতে কিন্তু 64:27, তাহলে লিখবো 64:27। বাস দিস ইজ সলিউশন। এবার অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলো, আর বাড়িতে রেগুলার প্র্যাকটিস করবে এগুলো। পরের অংশ, ওকে, খুবই সহজ অঙ্ক আর খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এরপরে 5 নম্বর, দেখো একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধ কত? তার মানে এখানে মেন কনসেপ্টটা কী কাজ করছে যদি আমরা বলি, তাহলে আমাদের বক্রতলের ক্ষেত্রফল, দেখো ক্ষেত্রফল যেটা আছে সেটা কি বলছে 3 গুণ বলেছে আয়তনের সংখ্যামানের কিন্তু সমান, এটাই কিন্তু আমাদের মেন কনসেপ্ট কিন্তু এটা। তাহলে বক্রতল বলতে বলতে আমরা বোঝাচ্ছি যে 4 পাই আর স্কোয়ার, এটা বোঝাচ্ছে, আর 3 গুণ বলতে আয়তন বলতে 4/3 পাই আর কিউব, তাই না, এইটা হয়। এবার উভয় পক্ষে চিন্তা করে দেখো আমাদের 4 পার্ট কমন, পাই পার্ট কমন কেটে গেল, এখানে দেখো উপর নিচে 3 3 কমন কেটে গেল, তাহলে আমাদের এখান থেকে শুধুমাত্র আর স্কোয়ার থাকছে, এখানে থাকছে আর কিউব। তাহলে উভয় পক্ষে চিন্তা করো, এখানে 2টো আর এখানে 3টে আর, তো আর কাটলে পরে আমাদের শুধুমাত্র এখানে দেখো একটা 1 পড়ে থাকছে, আর এখানে আমাদের একটা আর পড়ে থাকছে, তাই তো। তার মানে এটা 1 ইকুয়ালস টু লিখতে পারি আর, দ্যাটস ইকুয়ালিটি উই ক্যান সে দ্যাট আর ইকুয়ালস টু 1, অর্থাৎ এখানে অপশন নাম্বার এ যেটা আছে এটা আমরা লিখবো সঠিক উত্তর, অর্থাৎ 1 একক। বাস কমপ্লিট, একদম সোজা অঙ্ক ছিল, কিচ্ছু নেই, খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলো। ইম্পর্টেন্ট কিন্তু এগুলো পরীক্ষার জন্য। হ্যাঁ, চলে আসছে নেক্সটে। বিয়েতে বলছে দেখো নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 1 নম্বরে বলছে কি যে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন 3 গুণ হবে, এটা সত্য না মিথ্যা সেটা আমাদের যাচাই করতে হবে। অবশ্যই এটা মিথ্যা হবে, কারণ ভেরি সিম্পল, দেখো মুখোমুখি ক্যালকুলেশন করা, যেটা দৈর্ঘ্য দ্বিগুণ করলে, দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে মানে গোলকটির আয়তন কত হয়ে যাবে, তাহলে আমরা এখানে যেহেতু কিউব আকারে লিখি তাহলে এখানে 8 মানে 8 গুণ হয়ে যাবে, তো এটা মিলছে না। চলো আমরা করে ফেলি। বিয়ের 1 নম্বর, প্রথমে বলছে নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে, তাহলে নিরেট গোলকের প্রথমে যেটা ছিল আয়তন, নিরেট গোলকের প্রথমে যেটা আয়তন হবে সেটা অবশ্যই আমরা বলতে পারি যেটা কী হবে 4/3 পাই আর কিউব, এটা ছিল। এবার বলছে যে যদি ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ করি, ব্যাসার্ধ দ্বিগুণ করে দিই, তাহলে কী হবে ব্যাসার্ধ দ্বিগুণ করলে ব্যাসার্ধ, এত বড় করে করার কারণটা একটাই, অনেক সময় অপশনগুলোকে সত্য মিথ্যার আকারে কিন্তু 2 মার্কস করে দেয় কোশ্চেন ঘুরিয়ে, তার জন্য আমি সব রকম ভাষা দিয়ে রাখছি, যেভাবে আসুক পরীক্ষায় নামিয়ে দিয়ে আসবে। তো দেখো ব্যাসার্ধ দ্বিগুণ করলে ব্যাসার্ধ হবে, তাহলে কী হবে 2 আর, এখন
আয়তন, আর অঙ্ক বুঝে বুঝে করবে, কনসেপ্ট ক্লিয়ার করবে আর রেগুলার প্র্যাকটিস করবে, তাহলেই হবে। শুধুমাত্র প্র্যাকটিস করলে অঙ্ক ভালো হবে না, যদি বুঝতে পারো, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তবে প্র্যাকটিস করো, তাহলে দেখবে ভালো রেজাল্ট হবে। অনেক সময় আমরা অনেকবার প্র্যাকটিস করা সত্ত্বেও ভালো করতে পারি না, এই জন্য অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তাহলে এখন দেখো আয়তনটা কত হবে, 4/3 হবে, পাই লিখবো, আর বলতে ব্যাসার্ধ বলতে 2r, তো এর কিউব বলতে আমরা দেখো লিখতে পারি 4/3 লিখবো, পাই লিখবো। এটা দেখো 2r এর কিউব মানে কি, আমরা অবশ্যই বলতে পারি 2r.2r.2r। তাহলে দেখো লক্ষ্য করে 2 2 4 4 2 8, তাই না? তাহলে 8r কিউব আসছে, তাহলে আমরা লিখতে পারি এখানে 8r কিউব। কীভাবে আসলে আমরা একদম টোটাল কনসেপ্ট বুঝলাম, এইভাবে এলো। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে পাচ্ছি 8.4/3 পাই আর কিউব। তাহলে কত গুণ হচ্ছে, 8 গুণ হয়ে যাচ্ছে, কিন্তু কোশ্চেনে আমাদের কি বলেছে, দ্বিগুণ বলেছে। দ্বিগুণ বলতে 2 বোঝাচ্ছে, কিন্তু আমাদের কিন্তু 8 গুণ চলে আসছে। তার মানে বলতে পারি যে বিবৃতিটি কী হবে, মিথ্যা। বিবৃতিটি মিথ্যা। বাস, কমপ্লিট সলিউশন। ওকে, চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খাতা মাথা ফ্রেশ করে লিখে ফেলো। এটা ছিল ফার্স্ট পার্ট, দেখো লাস্টে এত যেটা আছে। এবার আসছে নেক্সট কোশ্চিন, ভিডিও পজ করবে লিখবে। 2 নম্বর থেকে বলছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের উপর 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। এটা মুখে মুখে ক্যালকুলেশন করা যায়, এটা সত্য হবে, কারণ বক্রতল বলতে এখানে স্কোয়ার থাকবে আর ব্যাসার্ধ শুধুমাত্র আর থাকবে, তাই কি না? তাহলে এটার যদি আমরা রুট ওভার নিয়ে আসি, তাহলে রুট ওভার নিয়ে আসলে কিন্তু এটা 2 হয়ে যাবে, এটা 9-এর বদলে হয়ে যাবে 3। বাস, এটাই উত্তর, 2:3। চলো আমরা খাতায় করি। বক্রতলের কি বলেছে, যে ক্ষেত্রফলের অনুপাত যেটা আছে সেটা লিখবো আমরা 4πr² r1 করে দিলাম, আর 4πr² বলছে। তাহলে লক্ষ্য করো উপর নিচে কি 4π কমন পার্ট কেটে দিলাম, তাহলে আমাদের থেকে যাচ্ছে কি, এখানে দেখো এই পার্টি দেওয়া আছে আমাদের কোশ্চেনের মধ্যে 4/9 অর্থাৎ 4:9, তো এটা আমরা লিখলাম। তাহলে এখান থেকে আমরা বাদিয়ে লিখবো দেখো r1/r2 এর স্কোয়ার ইকুয়ালস টু লিখবো 2/3। কেন, 2 2 4, 3 3 9 স্কোয়ার। তাহলে এখান থেকে বাদে আমরা লিখতে পারি দেখো r1/r2 সমান সমান লিখবো 2/3। বাস এটাই। তাহলে 2:3 অর্থাৎ লিখতে পারি যে ব্যাসার্ধের অনুপাত সেটা কি পাচ্ছি, আমরা পাচ্ছি দেখো 2:3, অর্থাৎ বিবৃতিটি কি পাচ্ছি, সত্য। বাস, আমাদের হয়ে গেল অ্যান্সার কমপ্লিট। তো দেখে নাও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এবং ভিডিও পজ করো, খাতা মধ্যে লিখে ফেলো। চলে আসছি নেক্সটে আমরা সি এর অঙ্ক। দেখো সিতে বলছে যে শূন্য স্থান পূরণ করি একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম, মানে একটাই তল থাকবে, সেই ঘনবস্তুর নাম কী হবে, সেটা অবশ্যই গোলক, বা ইংলিশে বললে আমরা বলবো স্ফিয়ার হবে। যেটা দেখো একটা বৃত্তের 3D ফরমেশনটাকে কিন্তু আমরা বলতে পারি কি বলতো, একটা গোলক, বা ইংলিশে যাকে বলবি স্ফিয়ার, তাই না? তাহলে এক্ষেত্রে উত্তর হবে কিন্তু আমাদের গোলক। বাস লিখে দাও গোলক, মানে 3D ফরমেশন যেটা আছে একটি তল বিশিষ্ট, সেটা কিন্তু গোলকই হয়ে যাচ্ছে। এবার 2 নম্বরে দেখো বলছে যে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের সংখ্যা ড্যাশ। তো সমগ্র তলের সংখ্যা কতগুলো, একটাই, মানে একটা তলের মধ্যে অবস্থান করছে, তাহলে একটি তল হয়ে যাবে এই ক্ষেত্রে। তো লিখবো একটি তল। তো 2 নম্বর হচ্ছে দেখো একটি। এরপর আছে 3 নম্বর, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল ড্যাশ পাই r² বর্গ একক হবে। এটা করতে হবে, চলো করে ফেলি। তো ব্যাসার্ধ যেটা দেওয়া আছে লিখবো ব্যাসার্ধ সমান সমান 2r। এবার লিখবো নিরেট অর্ধগোলক বলেছে কোশ্চেন, আচ্ছা অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এই কষ্ট আমরা লিখতে পারি কীরকম, 3π r² বলতে এখানে 2r এর স্কোয়ার হবে। তাহলে এবার চিন্তা করে দেখো 3π হবে, আর 2 2 কত 4 r², তাহলে 3 4 কত 12, তাহলে 12 লিখবো পাই r²। বাস এটাই শূন্যস্থান ছিল, বাস এটাই অ্যান্সার, অর্থাৎ 12 হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো লিখে ভালো খাতার মধ্যে। এরপরে আমি পরের অঙ্কে আসছি। দেখো এখানে 16 নম্বরে বলেছে যে 16-র 1 নম্বর এসে টাইপের কোশ্চেন, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী বলেছে, এগুলো কিন্তু 2 মার্কসের কোশ্চেন হয়। তো একটা বলেছে দেখো একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। তার মানে প্রথমত কি আয়তনটা লিখবো, তারপর সমগ্রতলের ক্ষেত্রফল লিখবো, এই দুটোকে ইকুয়াল করে দেবো, সেখান থেকে আমরা আর এর মান বের করে দেবো। একদম সিম্পল অঙ্ক আর খুব ইম্পর্টেন্ট অঙ্ক। নিরেট দেওয়া আছে কোশ্চেনে, হ্যাঁ, নিরেট অর্ধগোলকের আয়তন সমান সমান সমগ্রতলের ক্ষেত্রফল।
এবার দেখো নিরেট অর্ধগোলকের আয়তনটা কী হবে, দেখো 2/3 পাই আর কিউব হবে, কারণ একটা গোলকের টোটালটা কত হয় 4/3 পাই আর কিউব। এইবার চিন্তা করো এক প্লেট চাউমিন যদি 100 টাকা হয় তাহলে হাফ প্লেটের দাম কত হবে, অবশ্যই 50 টাকা, অর্থাৎ অর্ধেক হয়ে যাবে। তাহলে 4 হচ্ছে টোটালটা, তাহলে এর অর্ধেক কত হবে 2, তার জন্য আমরা 2 পাই আর কিউব লিখলাম। এবার সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কী ছিল 3 পাই আর কিউব ছিল, তাই না। এবার লক্ষ্য করো আর 3 পাই আর স্কোয়ার ছিল। তাহলে এখান থেকে আমরা দেখো 2 পাই উভয় দিকেই আছে, কেটে দিতে পারি বা ডাইরেক্ট ওই দিকেও নিয়ে যেতে পারি। তাহলে আমাদের আর কিউব সমান সমান কী থাকছে 3 পাই লিখবো, আর স্কোয়ার লিখবো, আর ডিভাইডেড বাই দেখো এই যে পার্ট আছে এটা যদি এদিকে চলে আসে তাহলে 3টা উপরে চলে যাবে, সমান সমান এদিকে দেখো 2 উপরে আসে তাহলে 2 যাবে নিচে, আর এখানে দেখো পাই আছে তাহলে এখানে পাই নিচে লিখে দিলাম। এবার উপর নিচে পাই পাই কেটে দাও, কেটে দিলাম। আচ্ছা তাহলে আমাদের দেখো এখানে কত থাকছে 3 তিরিক্ষে 9, তো বাদ দিয়ে লিখবো দেখো এখানে আর আছে কটা 3টা, এখানে আছে 2টো, তাহলে আমাদের এটার থেকে কাটে শুধুমাত্র একটা আর পড়ে থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি সিম্পল একটা আর সমান সমান এখানে কি দেখছে 3 তিরিক্ষে কত, 3 তিরিক্ষে দেখো 9 হচ্ছে, আর তো কেটে গেল, এখানে আসছে 2। তাহলে এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে 9, আর আমরা যদি প্রথমত 4 দিয়ে দিই তাহলে 8 আসবে, 1 আসবে, দশমিক আসবে, 0 আসবে, 5 আসবে, অর্থাৎ বলতে পারি 4.5। তাহলে আর ইকোয়ালস টু লিখবো 4.5 একক। এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে সুন্দর করে অঙ্কটা লিখে ফেলো। এটা ছিল প্রথম অংশ। ওকে, কমপ্লিট সলিউশন। চলে আসছি নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 2। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য উভয় 12 সেমি। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ছিল, 2 নম্বরটা করে ফেলি। তাহলে প্রথমতই আমাদের এখানে কনসেপ্ট কী কাজ করছে, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল বলতে 4 পাই আর স্কোয়ার আসবে, আর নিরেট লম্ববৃত্তাকার চোঙের যে বক্রতলের ক্ষেত্রফল আছে সেটা কি হয় দেখো 2 পাই আর এইচ হয়। তো সেই 2 পাই আর এইচের সাথে ইকুয়াল করবো, আর এইচ বলতে উচ্চতা, আর আর বলতে এখানে 12 বলছে, দেখো উচ্চতা এবং ব্যাস বলছে উভয় কিন্তু 12 সেমি। বাস এইভাবে দুটোকে ইকুয়াল করে দিলে যেটা আসবে সেটাই আমাদের সলিউশন। চলো করে ফেলি। তো দেখো লম্ববৃত্তাকার চোঙের প্রথমত দেওয়া আছে বৃত্তাকার চোঙের উচ্চতাটা আমাদের কত দেওয়া আছে, এখানে কিন্তু উচ্চতা বলছে উচ্চতা এবং ব্যাসার্ধ সেম, তাহলে আমাদের উচ্চতা 12 সেমি লিখতে হবে। চোঙের উচ্চতা এটা সমান সমান এইচ সমান সমান 12 সেমি যেটা আছে লিখলাম। এবার লম্ববৃত্তাকার চোঙের ব্যাস, এই ব্যাসও কিন্তু তোমাদের দেওয়া আছে 12 সেমি। তো এবার লিখব লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ইকুয়ালস টু 12/2 হয়ে যাবে, ইকুয়ালস টু আমাদের কত আসবে দেখো 6 সেমি হয়ে যাবে। এইবার প্রশ্ন অনুসারে বলছে যেটা, প্রশ্ন অনুসারে কোশ্চেনে দেখো দেওয়া আছে যে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল লম্ববৃত্তাকার চোঙের সব বক্রতলের ক্ষেত্রফলের সমান, তাই না। তো লাইনটা লিখে নেব, এই দুটোকে কিন্তু আমরা ইকুয়াল করতে পারি। এবার নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কী হয় দেখো 4 পাই আর স্কোয়ার হয়, আমাদের কোশ্চেনে এই আর এর মানটা বের করতে হবে, আর এটা হয় 2 পাই আর এইচ। তো আমরা বাদে লিখতে পারি দেখো আর স্কোয়ার ইকুয়ালস টু 2 পাই আর এইচ ডিভাইডেড বাই, এখানে দেখো এটা আমরা R1 ধরে নিতে পারি। ওকে, কারণ সিমিলার পার ধরাটা উচিত না, আমরা লম্ববৃত্তাকার চোঙেরটা R1 ধরে নিলাম। তাহলে এটা দেখো 4 পাই লিখে দিলাম। তাহলে এবার উপর নিচে দেখো পাই পাই কাটছে, 4 এবং 2 কাটলে ওদিকে 2 থাকছে। তাহলে R1 যেটা আছে দেখো এটাই কিন্তু সেই, এই যে লক্ষ্য করো এই যে পার্টটা আছে 12/2 হবে এটা, তো এটাই কিন্তু সেই R1 এর মানটা। হ্যাঁ, এই দেখো এই যেটা 12/2 যেটা আছে 6 সেমি সেটা। তো এখানে আমরা লিখে দেবো R1 এর জায়গায় কী লিখবো দেখো 6 লিখবো, আর এইচের মান আমাদের 12 আছে লিখলাম 12, আর এখানে আছে 2, তো এটা কাটলে পর আমাদের থাকবে 3, অর্থাৎ 3 12 হয়ে যাচ্ছে 36। তো বাদ দিয়ে লিখবো দেখো আর স্কোয়ার 36 মানে কি দেখো 36 মানে আমরা লিখতে পারি 6 গুণ 6, 6 6 36, অর্থাৎ 6 এর স্কোয়ার লিখতে পারি। তাহলে 6 এর স্কোয়ার হয়ে গেল, তাহলে এখানে লিখতে পারি আর ইকুয়ালস টু অনলি একটা 6, তাই না। তো এই ক্ষেত্রে প্লাস মাইনাস দুটোই আসবে। তো ব্যাসার্ধ কি হয় না, ব্যাসার্ধ যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক হয় না, তাই না, হয় না, তাই আমরা লিখতে পারি কীরকম যে আর ইকুয়ালস টু, অতএব লিখবো যে আর ইকুয়ালস টু অনলি +6 লিখবো, অর্থাৎ ব্যাসার্ধ ইকুয়ালস টু এই ক্ষেত্রে আমাদের কী হবে +6টা গ্রহণযোগ্য হবে, এত আমাদের সেমি হয়ে যাবে উত্তর। বাস সলিউশন কমপ্লিট হয়ে গেল। কেন, যেহেতু ঋণাত্মক হয় না, ডিস্টেন্স তো ঋণাত্মক হয় না, তার জন্য লিখলাম যে ব্যাসার্ধ ঋণাত্মক হয় না, তাই আমরা বলতে পারি যে আর ইকুয়ালস টু +6 হবে, তো ব্যাসার্ধ ইকুয়ালস টু 6 সেমি হয়ে যাবে। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিও পজ করো এবং লিখে ফেলো। এটা হয়ে গেল, নেক্সট পার্টে আছে, এটা কমপ্লিট করে ফেলো। ওকে, নেক্সট অঙ্কে আসছি।
3 নম্বর প্রশ্ন, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। এখানে কোশ্চেনের কন্ডিশন দেখো, নিরেট অর্ধগোলক বলেছে অর্থাৎ 3πr² হবে এবং নিরেট গোলকের বক্রতল মানে 4πr²। এই দুটোর ক্ষেত্রে কি বলেছে, ইকুয়াল বলেছে, তাই না? তাহলে এখান থেকে জাস্ট আমরা কি করব, তাদের ব্যাসার্ধের যে দৈর্ঘ্যর অনুপাতটা আছে সেটা বের করে নেবো, অর্থাৎ একটা R1 ধরবো একটা R2 ধরবো। চলো করে ফেলি। নিরেট অর্ধগোলকের কি বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল সমান সমান দিয়ে লিখবো কি বলতো, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল এই দুটো কিন্তু ইকুয়াল বলেছে, যে কারণে আমি কিন্তু এখানে সমান সমান চিহ্ন দিয়ে নিলাম। এবার নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝবো, যে সেটা হবে কি 3πr1² লিখে নিলাম। আর নিরেট গোলকের বক্রতল যেটা আছে সেটা কি হবে 4πr2²। দেখো একটা বলেছে অর্ধগোলকের ক্ষেত্রে 3π হয়, আর যেটা আরেকটা বলেছে শুধুমাত্র গোলক, তাই না, নিরেট গোলক বলেছে, তো সেটা কি হবে 4πr2² হবে। তো এটা আমরা করে ফেললাম। তাহলে এইবার লক্ষ্য করো, এখানে R1 এর নিচে আমরা R2 নিয়ে আসলাম। দেখো উপর নিচে যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ারটা কমন দিয়ে দিলাম, তাহলে 4π ডিভাইডেড বাই আমাদের 3π হয়ে যাবে, কারণ এই যে 3πটা আছে এদিকে নিয়ে চলে গেলাম, তাহলে উপর নিচে কিন্তু আমাদের পাই কেটে যাচ্ছে। তাহলে আমাদের এখানে শুধুমাত্র কি থাকছে 4/3 থেকে যাচ্ছে, তাই না? তাহলে এখান থেকে দেখো আমরা এই স্কোয়ারটাকে যদি উঠিয়ে দিই তাহলে R1/R2 থাকবে, আর এই স্কোয়ারটা ওইদিকে গেলে কিন্তু √ ফর্মেশনের মধ্যে আমাদের চলে আসবে এটা। তাহলে দেখো 4 মানে কি আমরা বলতে পারি 2 গুণ 2 অর্থাৎ 2² আমরা বলতে পারি। তাহলে দেখো এই 4-এর থেকে একটা 2 বেরোবে, আর 3 তো একটাই আছে, তার জন্য কিন্তু 3 কিন্তু √ ফর্মে থেকে যাবে, অর্থাৎ 2 আমাদের √3 থেকে যাচ্ছে, তাই না? অতএব বলতে পারি যে R1:R2 যেটা আছে সেটা 2:√3, এটা হয়ে যাবে কিন্তু আমাদের নির্ণয় সলিউশন। অঙ্কটা খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলো, খুবই সহজ অঙ্ক এগুলো। ওকে, লাস্টের পার্ট এটা। এবার চলে আসছে আমরা নেক্সটে 4 নম্বর অঙ্ক। দেখো বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S এবং আয়তন V হলে S³/V² মান কত হবে লিখি। যেখানে পায়ের মান না বসে অর্থাৎ পায়টা সেম রেখে দিতে লাগবে। তো চলো আমরা 4 নম্বর করে ফেলি। তো প্রথমতই আমরা লিখব যে ধরি নিরেট গোলকের যেটা বলেছে গোলকের ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা আমরা ধরে নেব হচ্ছে আর। এবার আমাদের কোশ্চেন আছে এস মানে কি, তার ক্ষেত্রফল, তাহলে এস = আমরা লিখতে পারি 4πr², তাই তো। আবার দেখো আয়তন বলতে ভি, তো ভি = আমাদের কি আছে কোশ্চেনে, ভি 4/3πr³ হবে। কোথায় আছে, এই দেখো কোশ্চেনে কিন্তু আমাদের এটা মেনশন করা আছে যে ক্ষেত্রফল এস, তো ক্ষেত্রফল কী হয় 4πr² হয়, তাই না? আর আয়তনটা কী হয় V/4/3πr³ হয়, তো আমরা এটা লিখলাম। এবার কোশ্চেন আছে দেখো S³/V² মান কত, তো লিখবো এখন যে এখন আমাদের কোশ্চেনে কি আছে S³ লিখলাম বাই ভি এর কিউব। তো S³ বলতে কি এই পোর্শনটার আমাদের কিউব লিখতে হবে, তাহলে আমাদের এখানে কি আছে 4πr² এর কিউব লিখলাম, আর নিচে আমাদের দেখো V³ বলতে যেটা 4/3 লিখবো, পাই লিখবো, R³ লিখবো, এর উপরে কিন্তু আমাদের স্কোয়ার আছে এটা, তাহলে এটার স্কোয়ার আমরা লিখি। তো আমাদের এই ক্ষেত্রে দেখো আসছে কত, উপরে যদি দেখো উপরে কমন পার্ট আমরা এভাবে লিখতে পারি, দেখো 4 লিখলাম, আচ্ছা উপর নিচে 4 লিখবো, তারপরে যেহেতু কিউব আছে কিউব লিখে দিলাম, এখানেও কিউব লিখবো, আর এখানে আর 3 দুগুণে কত 6, তো 6 লিখে দেবো। আর নিচে দেখো 4 হবে, 4-এর উপরে কি আছে স্কোয়ার, তো 4² লিখলাম। তারপরে এখানে আছে কি বলো তো পায়ের স্কোয়ার হবে, পাই² লিখলাম। দেখো আর 3 দুগুণে 6, তাহলে আর এখানে 6 হবে, আর নিচে একদম যে 3 আছে তাহলে 3 3 কত হবে 9, এই 9টা কিন্তু আমাদের কী হবে সবার উপরে চলে আসবে, 3 3 9। ওকে, এবার লক্ষ্য করো দেখো 4 আমাদের পাই আছে এখানে, তো এটা সবগুলো এটা কাটলো, তাহলে আমাদের এখানে শুধু একটা 4 থাকবে, এই পাই কাটলে একটা পাই থাকছে, আর এখানে এখানে আর কেটে গেল, তাহলে আমাদের উপরে কত হচ্ছে দেখো 9 × 4 অর্থাৎ 4 নং কত হচ্ছে 36 আমাদের পাই, এটাই থেকে যাচ্ছে। ব্যাস, এটাই আমাদের সলিউশন বেরিয়ে গেল, কমপ্লিট। এবার চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত লিখে ফেলো, খুবই সহজ একটা অঙ্ক ছিল, দেখে নাও। এরপর আসছে আমরা নেক্সটে কোশ্চেন নাম্বার 5-এ একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি।
তাহলে প্রথমত একটা বক্রতল বের করে নিতে লাগবে এবং দ্বিতীয় ক্ষেত্রে 50% বৃদ্ধির পরে যে বক্রতলটা হচ্ছে সেটা বের করতে হবে। তারপর দুটোর মধ্যে পার্থক্য বের করব, তারপরে কী করবো আমরা শতকরা বের করব। এই কনসেপ্টেই অঙ্কটা করব, খুবই সোজা। তো ধরি ব্যাসার্ধ যেটা আছে গোলকের ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা আমরা ধরে নিলাম যে সেটার মান হচ্ছে কি আর। তো আর একক আমরা এখানে ধরে নিলাম, কনসিডার করে নিলাম। তো এবার দেখো লিখবো যে গোলকের যদি আমরা বলি যে এই ক্ষেত্রে আমাদের কোশ্চেনে বলছে বক্রতলের ক্ষেত্রফল এটা সমান সমান আমাদের কি আসবে 4πr² আসবে। এবার বলছে যে দেখো যে 50% দৈর্ঘ্য বৃদ্ধি করলে, অর্থাৎ ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হবে। তো এটা তাহলে আমাদের ব্যাসার্ধ কত ছিল, আর ছিল, তার 50% বৃদ্ধি মানে 50r ডিভাইডেড বাই পার্সেন্টেজ মানে কি 100তে ডিভাইড হবে। তো এটা কাটলে পরে আমাদের কিন্তু শুধুমাত্র একটা 2 থাকছে। তাহলে আর প্লাস কী লিখবো দেখো r/2, কাউন্টিং করলে আমাদের কত আসছে 2r প্লাস লিখবো আর এখানে আসবে 2, তাহলে 3r আসবে ডিভাইডেড বাই 2। এটা কিন্তু নতুন ব্যাসার্ধ হলো। তাহলে লিখবো যে এখন বক্রতলের ক্ষেত্রফল হবে, তলের ক্ষেত্রফল এটা সমান সমান কত হবে, লক্ষ্য করো আমাদের এখন কত হচ্ছে দেখো 4πr²। এই যে পোর্শনটা আছে এটা লিখবো, তাহলে 4π এটা হচ্ছে সেই ফর্মুলার মধ্যে ছিল, তাই না? তাহলে এই দেখো আমরা এটা ক্যাপিটাল আর লিখে নিলাম যে 4πr²। ওকে, ফর্মুলা যদি আমরা বসাই তাহলে 4π লিখবো। আবার আর ক্যাপিটাল আর বলতে এই যে এটা যেটা আছে এটা ধরো ক্যাপিটাল আর ধরে নিলাম। তাহলে এটা সমান সমান কী আছে 3r/ আছে 2, তো এর স্কোয়ার করো। তাহলে দেখো আমাদের কত আসছে এই ক্ষেত্রে 4 লিখবো। ওকে, পাই লিখবো, আর 3 3 কত 9, এখানে লিখবো r², নিচে হবে 2 2 4। তাহলে এই 4 কাটলো, তাহলে আমাদের শুধুমাত্র থাকছে 9πr²। এইবার দেখো এই যে দেখো 9πr² যে পার্টটা থাকলো, তাহলে আমাদের কতটা বৃদ্ধি পেলো। তাহলে আমরা লিখবো যে বক্রতল বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন আমাদের 9πr² হয়ে গেল, আর আগে কত ছিল, আগে আমাদের শুধুমাত্র 4πr² ছিল। তো লিখবো দেখো -4πr², তাহলে বিয়োগ করলে আমাদের 5πr² হয়ে গেল, তাই তো? এবার খুবই সহজা একটা কনসেপ্টে করবো যে 4πr² বৃদ্ধি পায়, সে বৃদ্ধি পায় কত, সেটা 5πr², তাই তো? আচ্ছা, তাহলে একে বৃদ্ধি পায়, তাহলে আমরা ডাইরেক্টও করতে পারি বা এইভাবে আমরা দেখিয়েও করতে পারি। তো দেখিয়ে করাটাই ভালো, সোজাভাবে করাটাই ভালো, কারণ পরীক্ষাতে এই কনসেপ্টগুলোই কাজে লাগবে। 5πr² ডিভাইডেড বাই 4πr² লিখবো, মাল্টিপাল 100 করে দেবো। এবার লক্ষ্য করো এখানে যে পোর্শনগুলো আছে, তাহলে এই পার্টটা πr² কেটে গেল, এটা 4 দিয়ে যদি 100কে কাটে তাহলে আমাদের 25 আসছে। অর্থাৎ উপরে আমাদের 5 × 25, অর্থাৎ 5 × 25কে যদি আমরা করি তাহলে 125 পাচ্ছে, অর্থাৎ 125% কিন্তু আমাদের বৃদ্ধি হচ্ছে। বাস এটাই কিন্তু সলিউশন হয়ে গেল। এবার চলো আমরা ফার্স্ট থেকে লাস্ট খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলি। এই ছিল প্রথম অংশটা, দেখে ফেলো, ভিডিও পজ করে লেখো। এরপরে এই অংশটা রয়েছে, অঙ্কগুলো রেগুলার বাড়িতে প্র্যাকটিস করো। আমি খুব তাড়াতাড়ি পরের চ্যাপ্টার সলভ শুরু করব। ওকে।